ব্যস্ত শহরের নির্জন হাইওয়েটি হঠাৎ পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজে মুখরিত হয়ে উঠল। একটা ব্ল্যাক কালারের জিপ ছুটে যাচ্ছে, তার পেছনে পুলিশের গাড়িগুলো ছুটে যাচ্ছে। আসলে গাড়িটা একটা ব্যাংকের দারোয়ানকে পিষে ফেলে চলে এসেছে এবং ওই ব্যাংক থেকে তার কিছুক্ষণ আগেই 400 কোটি টাকার হ্যাকিং হয়েছে। ধারণা করা হচ্ছে যে ওই গাড়িতে বসেই কেউ এই হ্যাকিংটা করেছে, তাই পুলিশ তার পুরো ইউনিট নিয়ে ছুটছে। গাড়িটা অনেক গতিতে ছুটে যাচ্ছে আর পুলিশ কোনো মতে তাকে পাকড়াও করতে পারছে না। পুলিশ অফিসার গাড়ির কাছ নামিয়ে একটা মাইক্রোফোন বের করলো এবং বলতে লাগলো, সামনের গাড়িতে যেই থাকো না কেন গাড়ি থামাও। সামনের গাড়ি থেকে কোনো সাড়া পাওয়া গেল না, তাই বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তারা মিলে গাড়িটির টায়ারে গুলি করলো এবং গাড়িটি তাল সামলাতে না পেরে তিনটা ডিগবাজি খেয়ে পাশের ধান ক্ষেতের ভেতর গিয়ে পড়ল। পুলিশ কর্মকর্তারা তড়িঘড়ি করে গাড়ি থেকে অস্ত্র হাতে নামলো এবং ওই টার্গেট গাড়িটির দিকে অগ্রসর হতে লাগলো দেখতে যে কে আছে ভিতরে, কিন্তু কাজ ভাঙতেই দেখা গেল ভিতরে কেউ নেই। এসআইকে উদ্দেশ্য করে ভয়মাখা গলায় বলল, স্যার ভিতরে কেউ নেই। এটা শুনে এসআই আফসাদ অবাক গলায় বললেন, হোয়াট আর ইউ জোকিং? গাড়িটা চলছিল আর ভেতরে কেউ নেই, এটা কিভাবে সম্ভব? আশেপাশে খুঁজে দেখো, কেউ না কেউ নিশ্চয়ই আছে। পুলিশ ইউনিট খুঁজতে লাগলো কিন্তু ব্যর্থ হলো, কাউকে পাওয়া গেল না। পুলিশের জেলা প্রধান ফোন দিল ডিউটি অফিসারকে। হ্যালো আফসাদ, জি স্যার বলুন। কাউকে ট্রেস করতে পেরেছো? জি না স্যার, আমরা গাড়িটার পিছু পিছু এসেছিলাম কিন্তু ভেতরে কেউ নেই। নিশ্চয় পালিয়েছে বেটা। সেটাও হতে পারে। আচ্ছা স্যার, আমি খুঁজে দেখছি। এই কথা বলে অফিসার ফোন কেটে দিল। ফোন কেটে দিতে দেখে একজন কনস্টেবল এগিয়ে আসলো এবং বলতে লাগলো, স্যার একটা কথা বলি। বলো। স্যার আমার মনে হচ্ছে গাড়িতে ভূত ছিল। তোমাকে চাকরিটা কে দিয়েছে বলো তো? কেন স্যার? একজন পুলিশ কর্মকর্তা হয়ে তুমি ভূতে বিশ্বাস করো? না করে উপায় আছে স্যার। আপনি ভেবে দেখুন, জায়গাটা জন মানব শূন্য আর এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। কেউ যদি থাকতো এখানে তাহলে আমরা নিশ্চয়ই খুঁজে পেতাম। এত ভাবতে হবে না তোমাকে, খোঁজার কাজ চালিয়ে যাও, আশেপাশে গ্রামগুলোতে খোঁজ চালাও। এই তুই টেবিলে বসে বসে কি করছিস? টেবিলে বসেছিল সাব্বির। তখনই পিছন থেকে দরজা দিয়ে ঢোকার সময় সাব্বিরের ভাবি এই কথাটি বলল, আরে ভাবি তুমি? আমি তো আমার সায়েন্সের অ্যাসাইনমেন্ট করছিলাম। সায়েন্স অ্যাসাইনমেন্ট কম্পিউটারে? আরে ভাবি তুমিও না যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো। বুঝি না, তুমি আর্টস নিয়ে পড়াশোনা করেছো, তুমি কি বুঝবে সায়েন্স ওয়ালাদের ফেরা? বুঝাতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা এখন। ভাবি চলে গেলে সাব্বির দরজাটা নক করে দেয়। টেবিলের সাইডে ব্যাগের নিচ থেকে ল্যাপটপটা বের করলো সাব্বির। ল্যাপটপে এখনও কয়েকটা সফটওয়্যার রান করছে। ল্যাপটপটা শাটডাউন করে বিছানায় এসে বসলো সাব্বির এবং একটা চার্ট বানাতে লাগলো। চার্টে কিছু লোকের নাম আর লিস্ট আছে আর লেখা সব নামের পাশে তারিখ দেয়া। সকালে ব্রেকফাস্ট টেবিলে সাব্বির বসে বসে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট যখন শেষ পর্যায়ে তখনই একটা সাইকেলের বেল শোনা গেল। কি যেন আসছে এই দিকে। সাব্বিরদের খুব একটা বড় বাড়ি না, 5% জায়গার উপর 3তলা একটা ফ্ল্যাট বাড়ি। নিচতলা এবং দ্বিতীয় তলা ভাড়া দেওয়া হয়েছে আর একেবারে উপরে সাব্বিররা থাকে। সাব্বিরের ভাই ভাবি, সাব্বিরের ভাইয়ের ছেলে রিসান আর সাব্বির, আর কেউ নেই। গেটে রাতুল কড়া নাড়ছে আর ডাকছে, এই সাব্বির দরজা খোল। সাব্বিরের ভাবি দরজা খুলে দেয় এবং রাতুল ভেতরে এসে বসে। রাতুলকে সাব্বিরের ভাবি খাওয়ার কথা জিজ্ঞেস করলে রাতুল বলে যে সে খেয়ে এসেছে। সাব্বির খাওয়া শেষ হলে সে বের হয়ে বাসা থেকে ক্লাসের উদ্দেশ্যে। এখন সাব্বিরের সম্বন্ধে একটু বলে নেই। সাব্বির এবার
ক্লাস 10-এ পড়ে সায়েন্স নিয়ে। সাব্বিরের ভাই একটা কেমিক্যাল কোম্পানির মালিক, যেটা সাব্বিরের বাবার ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় তারা মারা যান। তারপর থেকে সাব্বিরের ভাই সবটা দেখাশোনা করে। আর জানতে হবে না, বাকিটা পরে জানবেন। স্কুলে ঢুকেই সাব্বির স্কুলের ভিতরে ব্যাগটা রেখে বাইরে আসে এবং বাইরের এক লোকের কাছ থেকে একটা খবরের কাগজ কিনে এবং স্কুল মাঠে একটা বেঞ্চে এসে বসে পড়তে লাগে। পাশে রাতুলও এসে বসলো। খবরের কাগজের প্রথম পাতায় এসে সাব্বিরের চোখ আটকে যায় একটা খবরে, রাতুলেরও। রাতুল সাব্বিরের দিকে তাকাচ্ছে আর সাব্বির রাতুলের দিকে।